যেখানে অসন্তোষ আর সমস্যা গেড়ে বসেছে, ঠিক সেখানেই সন্ত্রাসবাদ না জানি কত মানুষের প্রাণ নিয়েছে। সেই সব জীবন যারা বাঁচার জন্য সংগ্রাম করে চলেছে, সেই সব জীবন যারা কোনোদিনও পরিণতি পায় না, সেই সব জীবন যারা নিজেদের দুঃখ কষ্ট থেকে কোনোদিনও মুক্তি পায় না, এমন কিছু জীবন যারা নিজেদের পরিচয় তৈরি করতে পারে না। কোথায় যাচ্ছ তুমি? জাহান্নামে। আমি জানি না। তুমি আমাদের কেন এত হয়রান করো? তুমি কি নর্মাল থাকতে পারো না? নর্মাল? আর তোমার সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে আমার এখানে থেকে। বাবা, বাবা তুমি মায়ের কষ্টটা কেন বুঝতে চাইছো না? আমার কষ্টটা সম্পর্কে কেউ ভাবে? আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। এনার সবসময় এত কিসের দুশ্চিন্তা? নিজের সম্পর্কে, আমাদের সম্পর্কে খারাপ কেন ভাবে? কেন? মা, স্যার 1 সপ্তাহ হয়ে গেল বাবা এখনো বাড়ি ফেরেননি। উনি খুব দুশ্চিন্তা করতেন। মনীষা দেবী, এটা কোনো নতুন ব্যাপার নয়। আপনার স্বামী প্রতি 6 মাস অন্তরই এরকম করেন, আর 9 বছর ধরে করে আসছেন। টেনশন হলেই চলে যান, আবার কয়েকদিন পরেই ফিরে আসেন, তারপর আবার কোথাও চলে যান, আর আপনি প্রতিবার কমপ্লেন করতে চলে আসেন। মনীষা দেবী, আপনি কি বলেন? আমরা কি করব? ওনার জন্য একটা স্পেশাল ডিপার্টমেন্ট খুলে দিই। আপনারা বাড়ি যান, গিয়ে অপেক্ষা করুন। আপনারাও জানেন উনি ঠিক বাড়ি ফিরে আসবেন। কিরে, সকালবেলা কোথায় যাচ্ছিস? জানি না। কুনাল, তুমি কাল রাতেও নেশা করে বাড়ি এসেছো, মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? বৌদি, আমি নেশা করে আসিনি, একটু মাথা ঘুরে গেছিল। 40 পার হয়ে গেছে, 42 বছর বয়স তোর। কিছু কাজকর্ম কর। কতদিন আর এরকম ভাবে ঘুরে বেড়াবি? জানি না ভবিষ্যতে কি করবে। আমি আসছি। চিরাগ বাবু রেডি তো? হ্যাঁ। নিতা, আমি বেরোচ্ছি। আরে একটু দাঁড়াও, টিফিনটা তো নিয়ে যাও। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আরে আসছি বাবা, তোমরাও না। এই নাও, এটা তোমার টিফিন আর এটা তোমার। চলো চলো। আরে শোনো, মিস্ত্রিকে বলো সানডে কিন্তু আসতে হবে। আরে আমি বলে দেবো, মনে আছে আমার। বাই মা। বাই বাই। সাবধানে যেও। 3টে পরিবার, 3 জন লোক, রাজেন্দ্র ভোরা, কুনাল ভাট এবং কিশোর ভগত। এদের 3 জনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু 2008 সালে জুলাই মাসে এদের 3 জনের নিয়তি এক হয়ে গিয়েছিল। বাবা যেখানে যেখানে যেতে পারি সেই সব জায়গায় কথা বলে দেখেছি, কিন্তু ওনাকে কোথাও পাইনি। মা, এর বেশি আমি আর কি করব? 5 মাস হয়ে গেল, ঈশ্বরই জানে যে ও কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে দিন কাটাচ্ছে, কে ওর খেয়াল রাখছে। শোনো মা, বাবা খুব শিগগিরই বাড়ি ফিরে আসবে। বাইরে এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে পড়লে বাবা ঠিকই বাড়ি ফিরে আসবে। চলো, আমি কাজে যাচ্ছি। জানি না কোথায় খেয়ে পড়ে আছে। কিন্তু এতদিন বাড়ির বাইরে কখনোই থাকেনি। ও আমার ছোট ভাই, ওকে আমি খুব ভালোবাসি। জানি না ওর জীবনটা এরকম কি করে হলো, আর ও কেনই বা এসব করে, কিছু বুঝতে পারি না। সোনা, আমি টাইম করতে পারলে নিশ্চয়ই নিয়ে আসবো, ওকে?
না বাবা, আমার আজকেই ভিডিও গেমটা চাই। চিরাগ এরকম জেদ করে না বাবা। মা দেখো না বাবাকে, আমাকে গত 1 মাস ধরে বলে যাচ্ছে ভিডিও গেম কিনে দেবে, কিন্তু বাবা এখনো আমাকে কিনে দেয়নি। বাবু তুমি যে গেমটা চাইছো ওটা খুব দামি, কিন্তু কোনো ব্যাপার না, আজ যদি সময় বার করতে পারি আমি নিশ্চয়ই নিয়ে আসবো। প্রমিস? পাক্কা প্রমিস। বাবা হ্যাঁ? আমি তোমাকে ফোন করে মনে করে দেব। নিশ্চয়ই করবে বাবু। এই আমি আসছি, কেমন? বাই বাবা। বাই। সাবধানে যেও। আহমেদাবাদ শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত মোট 9টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং এই সংখ্যাটি বাড়তেও পারে। বিস্ফোরণ হওয়া এলাকাগুলিকে ঘিরে রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এরকম আরো কয়েকটি বিস্ফোরণ হতে পারে। ওখানে উপস্থিত আমাদের সংবাদদাতা জানিয়েছেন এখনো পর্যন্ত এই বিস্ফোরণে মোট 12 জন মারা গেছেন এবং এই সংখ্যা বাড়তেও পারে। স্যার 23টা বডি এখনো বেওয়ারিশ পড়ে আছে, কেউ নিতে আসেনি। তুমি নোটিশগুলো দিয়ে যাও, এত বড় দুর্ঘটনা, সময় তো লাগবেই। স্যার আমাদের কাছে এই কটা বডি আছে যেগুলো এখনো শনাক্ত হয়নি। উনি সেদিন হাটকেশ্বরের দিকে গেছিলেন। আমি অনেক ফোন করেছি কিন্তু কোনো উত্তর পাইনি। দেখুন, বিস্ফোরণে অনেক জিনিস ভেঙে গুড়িয়ে গেছে, তদন্ত চলছে। আমরা কোনো খবর পেলেই আপনাকে ফোন করব। বাবা, বাবা তুমি মায়ের কষ্টটা কেন বুঝতে চাইছো না? আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। চা খেয়েছিস দাদা? শ্বেতা, এদিকে আয়। এই দেখ, এনাকে বাবার মতো দেখতে না? এই যে নিনি। মা
ইনি তোদের বাবা। মা, মা তুমি এক মিনিট মা, মা, মা আমরা আছি তো, আমরা ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো যে উনি আদেও আমাদের বাবা কিনা। আর যদি উনি বাবাই হন তাহলে তাহলে আমাদের বাবার শেষকৃত্য করতেই হবে না মা? চুপ করো দাদা, চল ম্যাডামকে গিয়ে সব বলি, উনি বলে দেবেন কিভাবে কি করতে হবে। আমি ওনার মেডিকেল কন্ডিশনের ব্যাপারে সব লিখে দিয়েছি, আর যেসব দরকারি পেপারসগুলো ছিল অ্যাটাচ করে দিয়েছি। তোমাকে ওখানে গিয়ে আরেকটা ফর্ম ভরতে হবে, ঠিক আছে? আমরা ভাবছি আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ অফিসে কালকেই যাব। আর হ্যাঁ, ভিকটিমসদের জন্য সরকার থেকে ক্ষতিপূরণও অ্যানাউন্স করেছে, সেই ফর্মটা ভরে দেবে। থ্যাংক ইউ ডক্টর। উনি কি অনেক দিন থেকেই নিখোঁজ? হ্যাঁ স্যার, বাবা সবসময় চিন্তিত থাকতেন, প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন, তারপর বেশ কয়েকদিন পর ফিরেও আসতেন, কিন্তু স্যার এবার আর ফিরলেন না। আর তারপরে এই এই নোটিশটা আমরা পেপারে দেখলাম। স্যার, এরা যে বডিটার কথা বলছে সেটা বডি নাম্বার 14, কিন্তু স্যার সেটা তো আগেই ক্লেম করা হয়ে গেছে। আর আজ আমরা পেপারে বডি ক্লেম হওয়ার নোটিশও দিয়ে দিয়েছি। ক্লেম কবে হয়েছে? কাল। এরকম নোটিশ আমরা অনেক দিন থেকেই পেপারে দিচ্ছি, আর এই বডিটা কালকেই ক্লেম করা হয়েছে। স্যার, আপনারা বডিটা চিহ্নিত করলেন কি করে? স্যার, পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার বাবারই বডি। কিন্তু স্যার, এই বডিটা তো কুণাল ভাট নামে শনাক্ত হয়েছে। ওনার দাদা সঞ্জয় ভাট বডিটা শনাক্ত করেছেন। উনি বললেন যে এটা ওনার ছোট ভাই। কিন্তু এটা তো আমাদের বাবা। বডির জামা কাপড় কোথায়? ইনভেস্টিগেশন টিমের কাছে আছে। স্যার, আমি কি ওগুলো দেখতে পারি? শিওর। স্যার, পেপারে তো লেখা হয়েছিল শার্টটার কালার ক্রিম কালারের মতো। যখন বডি এসেছিল তখন কালারটা বোঝা যাচ্ছিল, পরে রক্ত স্প্রেড করে যায়। স্যার, আমার বাবাও এই ধরনের শার্ট পরতেন, আর সাইজটাও একই। স্যার, এটা তো আমার বাবার শার্ট স্যার। আরে এই প্যান্টটা, স্যার এই প্যান্টটাও আমার বাবারই স্যার। স্যার, ওনারা নিশ্চয়ই কোনো ভুল করেছেন স্যার। স্যার, এই প্যান্ট শার্ট স্যার এগুলো সব আমার বাবার জামা কাপড়। সঞ্জয় বাবুকে ফোন করে এখানে ডাক। স্যার, সঞ্জয় ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করেছে। হ্যালো, ওই বডিটা আমার ভাইয়েরই ছিল স্যার। হাইট বডি সবই ভাইয়ের সঙ্গে ম্যাচ করছে। আপনি যেমন পোশাক দেখিয়েছেন ও সেই রকম পোশাকই পরতো। স্যার, আমার বাবাও ওই রকম পোশাক পরতেন, আমি দেখেছি। প্যান্টটা ওনারই ছিল স্যার, বডিটা ওনার ছিল। দেখো ভাই, আমার মনে হচ্ছে তুমি কোথাও একটা ভুল করছো।
ভুল হবে কি করে? আমরা তো বডি দেখিনি, আর আপনি তো শেষকৃত্য করে দিয়েছেন। ওটা কুনালি ছিল। স্যার আমি একেবারে নিশ্চিত ওটা আমার বাবারই বডি ছিল। স্যার আমি 100% শিওর যে ওটা আমার বাবারই বডি ছিল। স্যার আমার মনে হয় ক্ষতিপূরণ আদায়ের জন্য ওরা বডিটা মিথ্যে ক্লেম করেছে। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমাকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিয়ে দিন, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। আচ্ছা স্যার, সঞ্জয়বাবু যিনি বডি ক্লেম করেছিলেন ওনার ভাইয়ের ছবি নিয়ে এসেছিলেন। হাইট বডি একদম ম্যাচ করে যাচ্ছিল। স্যার এরা যদি একদিন আগেও আসতো আমরা কিছু করতে পারতাম। এখন তো বডির শেষকৃত্য হয়ে গেছে। এটা 6 লাখের চেক, এটাতে একদম হাত দেবে না, এফডি করে দেবো। বুঝেছো তো? বুঝতে পারছি না ওদের আমি কি করে বোঝাবো যে ওটা আমার ভাই ছিল, ওদের বাবা নয়। ভগবান করুক ওদের বাবা যেন বেঁচে থাকে। আমার দুর্ভাগ্য যে আমার ভাইটা চলে গেছে। এই টাকাটার আমার কাছে কোনো মূল্য নেই। প্রতিদিন আমি এটাই ভাবতাম, আমার ভাইটা কোথায় গেল? ওর কিছু হয়ে যায়নি তো? ও ফিরে আসছে না কেন? আর এখন ওর বডিটা পাওয়ার পরে এইসব। মা কিছু তো খেয়ে নাও। মা তুমি না খেয়ে থাকলে কি বদলে যাবে কিছু? উল্টে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। কিছু বদলাবে না মা? বদলাবে কিনা আমি জানি না, আমি তো বুঝতেই পারছি না আমি এই আশায় বাঁচবো কিনা যে একদিন ও ফিরে আসবে, নাকি এই আশাতেই আমি মরে যাব যে আমি ওকে শেষ দেখা দেখে যেতে পারলাম না, আর না শেষকৃত্য। জানিস তোদের বাবা আগে এমন ছিলেন না। যখন তোরা খুব ছোট ছিলি তখন ওনার ব্যবসায় খুব বড় লোকসান হলো, আর নিরুপায় হয়ে আমায় বাপের বাড়ি থেকে সাহায্য নিতে হলো। এই ব্যাপারটা তোদের বাবার ভালো লাগেনি, কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আর ক্রমশ তোদের বাবা এরকম হয়ে গেল। সেদিন আমার বাবাকে গেম আনতে বলাটা একদম ঠিক হয়নি মা। মা আমি খুব জেদি না মা। সোনা, তোমার বাবা তোমার জেদের জন্য আসছে না তা নয়। তবে বাবা আসছে না কেন? জানি না বাবা, আর এটাও জানি না যে উনি আর কোনোদিন ফিরে আসবেন কিনা। এবার ঠিক করে বেঁধে ফেলুন। দাদা আমি চাবিটা দিয়ে আসছি। বাবা, বাবা তুমি মায়ের কষ্টটা কেন বুঝতে চাইছো না? আমার কষ্টটা সম্পর্কে কেউ ভাবে? আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও।
মা মা যাই। যদি যদি তোদের বাবা ফিরে আসে? মা, বাবা আর কোনোদিনও ফিরবেন না। মা, সমস্ত পুরনো কথা ভুলে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? মা, তুমি নিজেকে সামলাও। দুটি পরিবার ধীরে ধীরে নিজের স্বজন হারানোর বেদনা ভুলতে বসেছিল, কিন্তু একটা পরিবার তার এক সদস্যের এরকম মর্মান্তিক মৃত্যুকে মানতে পারছিল না। অন্য পরিবারটি খুবই চিন্তিত ছিল, কারণ তাদের সদস্যের দেহ অন্য লোকেরা নিয়ে গিয়েছিল। বিস্ফোরণ যা এই পরিবারগুলোর ভিত নাড়িয়ে দেয়। এর ঠিক 4 বছর পরে যা ঘটে তা সবাইকে আশ্চর্য করে দেয়। কুনাল, কিছু বলবি তো? এতদিন কোথায় ছিলি তুই? কুনাল, তুই কি এটা বুঝতে পারছিস যে তুই গায়েব হয়ে কতটা ভুল করেছিস? তোকে ভেবে আমরা অন্য একজনের বডি নিয়ে এসেছি, তাও সংস্কারও করে দিয়েছি। আজ বুঝতে পারছি ওটা অন্য কারো ছিল। ওরাই ঠিক বলছিল যারা বডি নিতে এসেছিল। হয়তো ওটা ওদের বাবারই ছিল। কুনাল, আমি ক্লান্ত দাদা, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। জানি না আমি কোথায় কোথায় গেছি আর কি কি করেছি। সব ধরনের কাজ করেছি, কিন্তু বাঁচার মতো বাঁচতে পারিনি। আমি তো এটাও ভুলে গেছি যে কতদিন আমি বাড়ির বাইরে ছিলাম। স্যার, আমরা একটা টাকাও খরচা করিনি, ইন্টারেস্ট নিয়ে এটাই হয়েছে। কোথায় চলে গিয়েছিল আপনার ভাই? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল, খালি ফিরেছে। আমার একটা বিরাট ভুল হয়েছে, খুব খারাপ লাগছে আমার। শোনো, ফাইল চেক করো, ওই ফ্যামিলিটার অ্যাড্রেস বা নাম্বার থাকলে যোগাযোগ করো। স্যার, স্যার, ওনাদের নম্বর তো কাজ করছে না, কিন্তু ওনাদের বাড়ির অ্যাড্রেসটা আছে। খবর তো দিতেই হবে। 4 বছর ধরে ওরা এর জন্যই লড়ছে যে বডিটা ওদের বাবারই। স্যার, এই বাড়িটাই। এক বছর হয়ে গেল মনীষা তো ওর ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেছে। শুনেছি রাজেশ আহমেদাবাদে দোকান খুলেছে। জানেন আহমেদাবাদে কোথায়? না, আমি জানি না। এমন কাউকে চেনেন, কোনো আত্মীয় বা অন্য কেউ যারা ওদের খবর জানে? সেটাও বলতে পারবো না। যবে থেকে ওরা গেছে তারপর থেকে যোগাযোগই নেই। এক কাজ করো, পেপারে নোটিশ দাও, হয়তো ওরা নিজেরাই চলে আসবে। ওকে স্যার।
ভেতরে এসো। রাজেশ বাবু কি এটা দেখুন, এটা শ্রী রাজেশ রাজেন্দ্র বোরা, আপনি শীঘ্রই ক্রাইম ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করুন। ভেতরে এসো। রাজেশ বাবু কি এটা দেখুন, এটা শ্রী রাজেশ রাজেন্দ্র বোরা, আপনি শীঘ্রই ক্রাইম ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করুন। আগে 4 বছর আগে এই নোটিশটা আমি খেয়াল করিনি। তারপর টানা 2 মাস আমি বিভিন্ন মর্গে ঘুরে বেরিয়েছি, কিন্তু এই লাশটা আমি কখনো ওখানে দেখিনি। নিশ্চিত এই লাশ ওর বাবা কিশোরের। মা দেখো না বাবাকে, আমাকে গত 1 মাস ধরে বলে যাচ্ছে ভিডিও গেম কিনে দেবে। আজ যদি সময় বার করতে পারি আমি নিশ্চয়ই নিয়ে আসবো। স্যার উনি আমার বাবা, আমি আপনাদের এই কথাটা আগেও বলেছি আর এখনো বলছি। না আমি নিশ্চিত ওটা আমার স্বামী। না স্যার উনি আমার বাবা। না আমি নিশ্চিত। এক মিনিট, বডির শেষকৃত্য হয়ে গেছে, আর বডিটা যার কথা ভেবে পোড়ানো হয়েছে সে 4 বছর বাদে বাড়িতে ফিরে এসেছে। আর আমরা এই নোটিশটা এজন্য দিয়েছি যাতে একটা পরিবারের কনফিউশনটা অন্তত মেটে। এখন একটা কথা তো পরিষ্কার, এই বডিটার শেষকৃত্য যার কথা ভেবে করা হয়েছে এ যে সে নয় এটা নিশ্চিত। এখন দেখতে হবে যে এ কে। আপনারা আমাদের একদিনের সময় দেন। বডি কার সেটা ঠিক করার আগে এবার আমাদের নিশ্চিত হতে হবে। কুণাল ভাটের অভ্যেস ছিল লম্বা সময়ের জন্য বাড়ি থেকে পালিয়ে যেত, তারপর হঠাৎ একদিন ফিরে আসতো, আর এটাই হয়েছে। রাজেন্দ্র বাবুরও সেই একই অভ্যেস ছিল, মাঝে মাঝেই বাড়ি থেকে পালিয়ে যেত আবার ফিরে আসতো। আবার এরকমটা না হয় আমরা একই ভুল করলাম আর রাজেন্দ্র বাবুও ফিরে এলেন, আবার সেই একই হ্যাপা পোয়াতে হবে। স্যার ব্লাস্টের সমস্ত জিনিস ম্যাজিস্ট্রেটের কাছে আছে। জামা কাপড়গুলো কি আবার নিয়ে এসে ওদের 2 পরিবারকে দিয়ে চেক করাবো? আমরা এর আগেও এটা করে দেখেছি, জামা কাপড় যে অবস্থা আছে কোনো লাভ নেই। স্যার ম্যাজিস্ট্রেটকে আমরা ডিএনএ টেস্টের কথা বলতে পারি। জামা কাপড়ে লেগে থাকা রক্তের সঙ্গে ওদের রক্তের নমুনা ম্যাচ করানো যেতে পারে। এটাই ঠিক কাজ হবে। মিস্টার রাজেশ, চিরাগ, আমি প্রথম থেকেই জানতাম ওটাই তোর বাবার বডি ছিল। মা এবার আমরা শিওর জেনে যাব। ওর চলে যাওয়াতে কি আর পাল্টাবে? হ্যাঁ, এটাই হবে যে আমি রোজ ওর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবো। আমি রোজ দরজার দিকে চেয়ে বসে থাকি, কারণ আমি রোজ কড়া নাড়ার আওয়াজ শুনতে পাই। এরকম মনে হয় যে ও এক্ষুনি আসবে, দরজায় কড়া নাড়বে আর আমি গিয়ে দরজা খুলে দেব। ও ভেতরে আসবে, আমার সামনে বসবে,
আর আমার সাথে অনেক কথা বলবে। চিরাগ, কি হয়েছে বাবা? সকাল থেকে চুপচাপ কেন? মা, আমার মনে হয় না পরিটা বাবার। কেন বাবা? আমার তো এটাই মনে হয় যে বাবা অবশ্যই একদিন বাড়ি ফিরবে। যেমন আমার গেম আনতে ভুলে যেত, হয়তো বাড়ি ফিরতেও ভুলে গেছে। বাবার একদিন সব মনে পড়ে যাবে আর উনি ঠিক বাড়ি ফিরে আসবেন। আর যদি সত্যি জানা যায় ওই বডিটা বাবারই, তবে তো সব কিছু শেষ হয়ে যাবে। আর কষ্ট, সেটা কি আমাদের কমবে মা? আমার তো সব সময় এটাই মনে হয় যে বাবা ফিরে আসবেই, আমার গেম নিয়ে আসবে, আমরা আবার একসাথে থাকবো। ডিএনএ রিপোর্ট অনুযায়ী বডিটা রাজেন্দ্র বাবুর। একটি পরিবার তাদের নিখোঁজ পিতা এবং স্বামীকে অবশেষে খুঁজে পেল, কিন্তু অন্য পরিবারটি তো এই বিষয়ে কিছুই জানে না যে তাদের পরিবারের সদস্যের সঙ্গে কি হয়েছে। যে ডেথ সার্টিফিকেট কুণাল ভাটের নামে তৈরি হয়েছিল সেটাকে রেজিস্ট্রারের অফিসে রাজেন্দ্র ভোরার নামে সংশোধনের জন্য পাঠানো হয়েছে। ক্ষতিপূরণের টাকা এখন ভোরা পরিবারের হাতে তুলে দেওয়া হবে, যদিও এত সব কিছুর পরে এই টাকাগুলির তাদের কাছে কোনো মূল্য নেই। কুণাল ভাট, যিনি 4 বছর পর বাড়ি ফিরে আসেন, তিনি আবারও বাড়ি ছেড়ে চলে যান। তা দাদা বৌদি এখনো জানেন না তিনি কোথায় গেছেন আর কবে ফিরে আসবেন। কিশোর ভগতের পরিবার এখনো তাদের পরিণতির কথা জানে না। বিস্ফোরণের পিছনে কাদের হাত ছিল? বিস্ফোরণগুলি কেন করা হয়েছিল? বিস্ফোরণগুলিকে আটকানো যেত? সন্ত্রাসবাদ, হিংসা, প্রতিশোধ, এগুলো কি কখনো নির্মূল করা যাবে? এই ধ্বংস কি কখনো বন্ধ হবে? এই অসন্তোষ কি কখনো চাপা পড়বে? এই খেলা কখনো শেষ হবে? যদি সব শেষ হয় তাহলে জিতবেটাকে? আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।